যেই আমার মূল প্রশ্নটা ছিল যে, কোন পরিস্থিতিতে ৭৫ এর ১৫ই আগস্ট হলো? হুম। খুবই স্পর্শকাতর প্রশ্ন ইলিয়াস। নিজের বাদ্য নিজে বাজানো অনেক সময় ঠিক হয় না। কিন্তু তুমি যখন প্রশ্ন করেই বসলে, তখন স্যার, একটা ভাবে স্যার, ছোট্ট স্যার, জবাব দেব। স্যার এই এই আমার YouTube চ্যানেলে আমি আজকে প্রায় ৫ বছর হলো ভিডিও লাইভ করি, প্যাকেজ দেই। সো ফার আই রিমেম্বার আমার সবচেয়ে বেশি একসাথে ভিউয়ার ছিল সম্ভবত ২০ বা ২৫,০০০। আমি মাত্র খেয়াল করলাম এই মুহূর্তে ১,৭০,০০০ মানুষ at a time এ watching our videos. এটা তো তোমার the credit goes to you. No, credit goes to you, man. Goes to you. Well, মানে I'm just মানে well যা কিছু হয় আল্লাহর ইচ্ছায় হয়। আমি একজন আমি না, আমি এইজন্যই বললাম যে আপনার নিজের ঢোল আপনি যেটা মানে বাজানোর কথা বলছেন, আপনি তো বাজান নাই ৫০ বছর চুপ ছিলেন। যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন, সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল, সেই ৭৫ এর পরে আরো হয়তো ২-১ বছর লাগতো শেখ মুজিবের সেখানে নিয়ে যেতে। তো আমাদেরকে এই যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন, এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই। যে কারণে আজকে মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই। অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে রাখা দরকার ছিল। সেই সম্মানটুকু আমরা দেখাতে পারি নাই বলেই মাঝে মধ্যেই আবার ২০২৪ আসে। তো আপনি ওইটা নিয়ে আমার মনে হয় দেরি তো অবশ্যই হয়েছে, কিন্তু আমাদের জানা উচিত। এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল ৭৫ এর ১৫ই আগস্ট। প্রথম কথাটা হচ্ছে যে ১৫ই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে। এটা কি আমাদের ইন্টারেস্টে হচ্ছে যে আমরা আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন করব, নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে? যখন ৭ দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো টু এস্টাবলিশ প্রভিশনাল গভর্নমেন্ট ইন ক্যালকাটা, এই ৭টা ক্লজ পড়ে সাইন করার পর, দস্তখত করার পরে নজরুল ইসলাম সাহেব ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে এটা তো একদম একটা দাস খত যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্য, তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গরাজ্যে পরিণত হবে বাংলাদেশ, হবু বাংলাদেশ। আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন উসমানী অ্যান্ড জেনারেল মানেকশ জয়েন্ট কমান্ড এস্টাবলিশ করার পর কথা ছিল যে জেনারেল উসমানী on behalf of Bangladesh government will invite General Manekshaw to come and be present as an auxiliary force commander, সহায়ক শক্তির কমান্ডিং চিফ হিসাবে in the Sunday ceremony, but the instrument will be signed by the Mukti Fauj commander in chief, who was General Usmani, Colonel Usmani. কিন্তু সেটা হতে দেওয়া হলো না। ১৬ই ডিসেম্বরে যে সারেন্ডার সেরেমনি হলো রেস করতে, সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীর কাছে, এবং সেখানে সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে, আর ওদিকে নিয়াজি পাকিস্তানি আর্মির পক্ষে।
সেখানে মুক্তিযোদ্ধারা কোথায়? আমরা পরে থাকলাম ঝাড়ুদার হিসাবে ইন্ডিয়ান আর্মির রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে, বনে বাজারে। আমাদের কি কোনো শহরগঞ্জে ঢোকার পারমিশন দিল না মুজিব সরকার, মানে তাজউদ্দিনের সরকার, আওয়ামী লীগ সরকার। সেই অবস্থায় কি প্রমাণিত, এটা এই ঘটনায় কি প্রমাণিত হলো? ইন্ডিয়া প্রমাণ করলো সারা বিশ্বে যে বাংলাদেশের জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি। বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রিমেচুরলি জন্ম দেওয়া হয়েছে as an outcome of Indo-Pakistan war, যেখানে ইন্ডিয়া জিতেছে। এইটা হলো ইতিহাসের শুরু। তারপর মুজিবকে যখন ছাড়া হলো, সে তো কিছুই জানতো না যে দেশ স্বাধীন হয়েছে, কোন মুক্তি ফৌজ বলে কিছু ছিল, হাজার হাজার লোক দেশচ্যুত হয়েছে, প্রাণ হারিয়েছে, কি জানতো। সে তাকে যখন ছেড়ে দেওয়া হলো, তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে বলল যে, ফোন করলো মুজিব, ফোন করে বলল যে আমি দেশে ফিরে যাচ্ছি। তখন ইন্দিরা গান্ধী বলল, যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে কৃতজ্ঞতা জানতে চাই। তো তখন ইন্দিরা গান্ধী বলল, কৃতজ্ঞতা জানাবেন, আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করতাম, আপনাকে ঢাকায় সরাসরি আপনি যাবেন না, আপনি নয়াদিল্লি হয়ে যেতে হবে। মুজিব সেটাই করলেন, তিনি চলে গেলেন নয়াদিল্লি, লন্ডন হয়ে। সেখানে কি হলো, যে 7 দফা চুক্তিতে সাইন করার পর প্রবাসী সরকার গঠন করেছিল তাজউদ্দিন আর নজরুল ইসলাম, সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সারেন্ডারের পর। ওই 7 দফা ভিত্তিতে, এবং সেই 7 দফাতে মুজিব স্বাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা নিজে হাতে নিয়ে নিলেন। তাজউদ্দিনকে বললো, তাজউদ্দিন তুমি প্রাইম মিনিস্টার থাকবে না, আমি হোম প্রাইম মিনিস্টার। তারপর কি হলো, কোনো নির্বাচন নাই, কিছু নাই। ওই 70-এর নির্বাচনের সুবাদে তারা ইন্ডিয়ার 4 স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানানো, হুবহু এক। শুধু তাই না, রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায়, আপ্লুত হয়ে যায় আবেগে, এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতের রচয়িতা। আমাদের দেশে তার চেয়েও প্রতিভাবান কবি কাজী নজরুল ইসলাম উপস্থিত থাকা সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো জাতীয় সঙ্গীত। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমি মনে করি না। কেন কোন বাংলাদেশে যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি, তাহলে নজরুল ইসলামের গান কেন হলো না? বা অন্য কারো গান হতে পারতো জাতীয় সঙ্গীত। ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে, কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশি এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে এবং আমাদের সদ্য স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের জাতীয় সঙ্গীত রচনা করতে হবে। এটা কি ধরনের কথা? দ্যাট মিনস ইউ হ্যাভ নাথিং ইন ইউর হ্যান্ড।
তারপর মুজিবকে দিয়ে রক্ষী বাহিনী সৃষ্টি করলো ইন্ডিয়া। তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা নামের মাত্র সামরিক বাহিনী, হাতে লণ্ঠন করে ঠনঠন, এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে। আর কারণ একটা সেনাবাহিনী তো রাখতেই হবে, কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী। ওই হাতে লণ্ঠন করে ঠনঠন, আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা